আর তারপরে পুরুলিয়া হয়ে আবার ঝাড়খণ্ডের ওদিক দিয়ে দশম হয়ে ব্যাক করবে। প্রথমে যাব ভাটিন্ডা ফলস, যেটা রয়েছে ধানবাদের কাছে। ফলসটা দেখলাম এই যে পিছনেই, এই সামনে দেখুন, এই ইন্দু পার হচ্ছে, আর এই হচ্ছে মন্দির। আর রাতের মেনুতে আছে মটন ভাত, ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা। গুড মর্নিং। গুড মর্নিং। আজ 5 সেপ্টেম্বর 2024। আমরা বারুইপুর থেকে স্টার্ট করলাম। ঘড়ি বলছে 3:20। তা আমরা এবারে যেটা যাচ্ছি সেটা হচ্ছে পুরুলিয়া আর ঝাড়খণ্ডের যে সমস্ত ফলস গুলো রয়েছে। তো ভরা বর্ষায় রয়েছে, একদম বেরিয়েছি, তাই সেই সমস্ত ফলস গুলো এখন মানে তার যে সৌন্দর্যের যে অবস্থা তা চূড়ান্ত রূপে থাকে, তা সেটা দেখতে মেনলি যাওয়া। তা আমরা প্রথমে যেটা আমাদের পরিকল্পনা আছে, আমরা ঝাড়খণ্ডের ধানবাদের দিক থেকে যে আছে সেদিক দিয়ে শুরু করব, আর তারপরে পুরুলিয়া হয়ে আবার ঝাড়খণ্ডের ওদিক দিয়ে দশম হয়ে ব্যাক করবে। এই হচ্ছে আমাদের রুট প্ল্যান। 3 দিন আমরা মোটামুটি একটা পরিকল্পনা করে চলছি। তা বুকিং মোটামুটি করা হয়েছে। তা আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি একটা ভালো অভিজ্ঞতা হতে চলেছে আপনাদের জন্য। আর এই যে ব্লগটা আপনারা দেখছেন, সেই ব্লগটার মধ্যে থাকছে বেশ কিছু হোটেল বা যে হোমস্টে যেগুলো আছে সেইগুলোর বিবরণ। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর আপনারাও দেখতে থাকুন, আর আপনাদেরও হয়ে যাক আমাদের সঙ্গে সঙ্গে পুরুলিয়া ঝাড়খণ্ড ভ্রমণ। এখন বাজে ওই 7:15-20। আমরা তো বেরোলাম ওই 3টের আশেপাশে। তা কন্টিনিউয়াস চললাম, এসে ওই রাজমাত টোলটা পেরিয়ে এসে এই দুর্গাপুর ঢোকার আগেই দাঁড়ালাম, একটু চা খাওয়া হবে, তার আগে একটা বিস্কুট খাওয়া হচ্ছে। বিস্কুটটা বেশ ভালো খেতে আছে। বিস্কুট ভালো না বেশ? চা খেয়ে নিয়ে আমরা এগিয়ে যাব। প্রথমে যেরকম বললাম ধানবাদ হয়ে আমরা রাজারাপ্পার দিকে যাব। টি ব্রেকের পরে শম্ভুকে বললাম যাও একটু পিছনে গিয়ে বসো, আমি একটু চালাই। সকাল থেকে একটু ঘুমিয়েও নিলাম আর কি। তা এখন আমরা প্রথমে যাব ভাটিন্ডা ফলস, যেটা রয়েছে ধানবাদের কাছে। তার ডিস্টেন্স এখন দেখাচ্ছে 124 কিলোমিটার। সময় লাগবে ওই 3 ঘন্টার আশেপাশে। তারপরে আমরা যেরকম বললাম রাজারাপ্পা। আর এদিকে রাস্তা সম্পর্কে তো আলাদা কিছু বলার নেই, রাস্তা তো এদিকে মোটামুটি পুরোটাই 6 লেন হয়ে গেছে। আর গাড়ি আজকে কমই আছে, সকালের দিকটা এই সময়টা লোকাল যে ট্রান্সপোর্ট সেটাই মেনলি থাকে, তবে এত সকালে সেটাও নেই। রাস্তা ভালো। আমরা গোবিন্দপুরে এলাম। বাড়ি থেকে এখনো পর্যন্ত 335 কিলোমিটার ট্রাভেল করলাম, মানে বারুইপুর থেকে। সময় লাগলো ওই 6.25 ঘন্টার মতো। তা এখনো আমরা রয়েছি NH18-এ। সামনে থেকে আর 800 মিটার দূর থেকে আমরা বাঁদিকে রাস্তাটা ধরবো, NH19। এবার আমরা NH-টা ছেড়ে দিচ্ছি, NH18 ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এই সামনের বাঁদিক দিয়ে যে গাড়ি ঢুকছে এটা দিয়ে আমরা যাব NH19-এ ভাটিন্ডা ওয়াটারফলসের দিকে। এখান থেকে ডিস্টেন্স আছে 30 কিলোমিটারের মতো। যদি গুগলকে ভরসা করা যায় সময় লাগবে বলছে 1 ঘন্টা। তা 30 কিলোমিটারের 1 ঘন্টা মানে বুঝতেই পাচ্ছেন রাস্তা হয়তো হাল খুব একটা ভালো না। তা দেখা যাক। NH18 থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে বোকারো হয়ে, একদম মানে ধানবাদ থেকে বোকারো হয়ে চলে যাচ্ছে রাঁচির দিকে, সেই রাস্তা থেকে আমরা বাঁদিকের একটা টার্ন নিলাম, মানে গুগল দেখালো সেই টার্নটা আমরা নিলাম। তা সেই টার্নটা দিয়ে আমাদেরকে যেতে হবে ওই 7 কিলোমিটারের মতো। তা ভাটিন্ডা ফলস যাওয়ার আগেই আকাশ একটু মেঘলা, আর এই যে ভেতরে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে একটু কনজেস্টেড রয়েছে। প্রথম দিকে একটু ফাঁকা ছিল, তারপর আস্তে আস্তে সামনে দেখুন বেশ গাড়ি ঘোড়ারও একটু চাপ রয়েছে। তা ঠিকই আছে, সময় লাগবে বলছে এখনো 15 মিনিটের মতো। আমরা ভাটিন্ডা ফলসে এসে পৌঁছালাম। গাড়িটা আমাদের এখানে রাখতে হলো, একটা পার্কিং আছে। কত টাকা পার্কিং বললো? 50 টাকা একটা পার্কিং লাগবে। এনটিপি আছে কিনা জানি না, নিচে গেলে বুঝতে পারবো। তা এখানে এই জায়গাটা এরকম রয়েছে মোটামুটি। ওখানে হোটেল টোটেল আছে, বা টুকটাক মনে হয় স্ন্যাক্স ট্যাক্স আপনারা পেয়ে যাবেন। আর এখান দিয়ে এরকম সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা নেমে যাবো। তা দেখছি ফলসে কিন্তু ভালো জল রয়েছে। চলুন কাছাকাছি যাই, গিয়ে আপনাদেরকে দেখাই যে ফলসটা কেমন লাগে দেখতে আর কি। ফলসের এখানে মনে হচ্ছে দেখতে স্থানীয় কোনো স্কুল থেকে বেশ কিছু বাচ্চা টাচ্চা এসছে, এখানে তাদের রান্নাও হচ্ছে।
আর বাচ্চারা চারদিকে ঘুরেও বেড়াচ্ছে। আর এই রয়েছে ফলসের ভিউ। এই ওপর থেকে অল্প একটু উতরাই পথে এসে আমরা এসে পৌঁছালাম ফলসের একদম কাছে। ফলসটা কিন্তু বেশ চওড়া আছে, আর ভরা বর্ষায় এসছি, তাই জলের পরিমাণও কিন্তু অনেক। এই যে আস্তে আস্তে জলধারাগুলো নেমে যাচ্ছে, আর এখানে এই যে জলধারা চলে যাচ্ছে, এই যে নদী, এর নাম হচ্ছে কাটরি নদী। এই নদী গিয়ে দামোদরে মিশছে। ফলসটা দেখলাম এই যে পিছনেই, তবে এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এতবার ঝাড়খণ্ডে বিভিন্ন ফলসে গেছি, তাই এখানে আসা হয়নি। তা জায়গাটা কিন্তু বেশ অসাধারণ, মানে আমরা যেটাকে বলি ক্যাসকেড যে ওয়াটার ফলস, সেই টাইপের। তা আপনারা যারা অল্প সময়ের জন্য উইকেন্ডস হয়তো 1-2 দিন সময় পেয়েছেন, ধানবাদ এসে এই জায়গাটা ঘুরে যেতে পারেন, ভালো লাগবে আশা করি। আমরা ভাটিন্ডা ফলস দেখে কিছুটা ওই গ্রামের রাস্তা ধরলাম, মানে গ্রামের রাস্তা আমাদেরকে ধরে আসতে হলো, গুগল যেরকম বললো। তারপরে আমরা আরো 2 কিলোমিটারের মতো 4 লেন দিয়ে এলাম। দেন আমরা এইবারে NH-18 উঠছি। এই হচ্ছে NH-18। এটা বোকারো হয়ে একদম গোলা হয়ে চলে যাবে আমাদের হচ্ছে ছিন্নমস্তা রাজারাপ্পার দিকে। মানে এরপর আমরা ভাটিন্ডা থেকে হয়ে যাচ্ছি ছিন্নমস্তা দেখতে। চলুন, আপনারা সেই অভিজ্ঞতা আপনাদের জন্য রইল এই ব্লগে। ঘড়ি বলছে 12টা 40। আমরা যে ভাটিন্ডা ওয়াটারফলস থেকে বেরিয়েছিলাম ওই মোটামুটি কটা নাগাদ বেরোলাম আমরা ওখান থেকে? 10টা, হ্যাঁ 10টা আশপাশে বেরিয়েছি, মানে প্রায় 3.5 ঘন্টা লাগলো। ডিস্টেন্স ছিল 90 কিলোমিটার আশেপাশে। তা রাস্তা মাঝখানে ভালোই আছে, মানে 4 লেনই বেশিরভাগটা আছে, অল্প কিছু হয়তো খারাপ আছে। তা ঠিকই আছে। আমরা এসে পৌঁছলাম রাজারাপ্পা। তা গাড়ি পিছনে রাখলাম পার্কিংয়ে। তা পার্কিংয়ে মনে হয় 50 টাকা বা কিছু নেবে। আর তারপরে এই যে সামনে রয়েছে এই সমস্ত দোকানগুলো, সেখান থেকে আপনারা প্রসাদ কিনতে পারেন। কিনে নিয়ে এই রাস্তা চলে যাচ্ছে ভেড়া নদী পেরিয়ে, ওই পারেই রয়েছে রাজারাপ্পা বা ছিন্নমস্তা। চলুন এবার আস্তে আস্তে আমরা নদী পেরিয়ে মন্দিরের দিকে যাই। আমার পিছনে যেটা দেখছেন এটাই হচ্ছে ভেড়া নদী। তা এই নদীর উপর দিয়ে একটা কজওয়ে রয়েছে, এই যে দেখছেন কজওয়ে চলে যাচ্ছে। তবে আজকের এতটাই জল রয়েছে চারদিকে যে কজওয়ের উপর দিয়ে জল বয়ে যাচ্ছে, আর এই নদী এই পিছনে গিয়ে দামোদর নদীতে পড়ছে। তা আমরা ওই জলটা পেরোতে হবে, সামনে ওই যে কজওয়ে আছে, ওই জলটা পেরিয়ে কিন্তু আমাদেরকে নদীর ওপারে পৌঁছতে হবে। তবে আপনারা চাইলে এই যে জায়গায় আসার আগেই একটা জায়গা রয়েছে, যেখান থেকে আপনারা যদি বাঁদিকে নিয়ে নেন, তাহলে তখন আপনারা এই ভেড়া নদী পার হয়ে গাড়ি ওপারেও রাখতে পারেন, মানে ওই যে উঁচুর দিকে রয়েছে ওখানেও গাড়ি রেখে কিন্তু আপনারা মন্দিরে ঠাকুর দর্শন করতে পারেন। চলুন এবার আস্তে আস্তে আমরা জলটা পেরিয়ে ওপারটাই যাই। এখানে জলের কিন্তু বেশ তোর রয়েছে, মানে বেশ কারেন্ট জলের নিচ থেকে যাচ্ছে। এই সামনে দেখুন, এই ইন্দো পার হচ্ছে, এখানে জলের পরিমাণও কিন্তু বেশ বেশি। তা একটা অন্য ধরনের অভিজ্ঞতা আর কি হচ্ছে। স্লিপ খেলে কিন্তু বিপজ্জনক, আস্তে আস্তে জায়গাটা পার হয়ে যায়। এই মন্দিরের একটা ছোট গেট রয়েছে, এই মন্দির কিন্তু সারাদিনই খোলা থাকে। তা এই গেট দিয়ে আমরা যাবো ভেতরে পুজো দেওয়ার জন্য। আর এখানে যে পুজোর যে মূল যে ব্যাপার, সেটা চিড়ে পাওয়া যায়, নারকেল আছে, আর ওখানে প্যারা, এই মোটামুটি মালা টালা দিয়ে এই পুজো দেওয়ার ব্যাপার আছে। আর তার আগে যেটা প্রথা হচ্ছে এই নদী থেকে স্নান করতে হয়। তা আমরা তো মোটামুটি হাফ স্নান হয়ে গেল, যা জল পেরিয়ে এলাম। আপাতত একটু মাথায় জল টল দিয়ে আমরা এবার চলে যাব মন্দিরে, একটু পুজো দিয়ে নিই, তারপরে আমরা ব্যাক করবো হচ্ছে ঝালদার দিকে। আমরা সবাই ছিন্নমস্তা মন্দিরের কাছে এসে উপস্থিত হলাম। আর এই হচ্ছে মন্দির, আর এই মন্দিরের চারপাশটা একটা প্রদক্ষিণ করে নেবো, করে নিয়ে আমরা হচ্ছে পুজো দিতে ঢুকবো ভেতরে। তা ওরা পুজো দিয়েছে, কে কে নিয়েছে পুজো? টুটুন নিয়েছিস, আর কিষানও নিয়েছে। এরা পুজো নিয়েছে কত, 100 টাকা না 110 টাকা করে কি বললো পুজো নিয়েছে। আমরা আর কিছু নিইনি, দর্শন হোক এটাই যথেষ্ট আর কি।
ভক্তি মনেই আছে। ছিন্নমস্তায় প্রচুর কিন্তু বলি হয়, ছাগ বলি হয়। তার হাঁড়ি কাঠটা হচ্ছে এইখানে, আর এই দেখুন ছাগ বলি হয়েছে। সামনে এই যে নদীটা দেখছেন, এই নদীর ওপর দিয়ে কজওয়ে দিয়ে আমরা এলাম, এটাই হচ্ছে ভেড়া নদী। আর একটা ছোট্ট জলপ্রপাতের মধ্যে দেখছেন যেটা, এই ভেড়া নদী যে নদী দিকে পড়ছে এটাই হচ্ছে দামোদর। অন্য সময় এলে, বিশেষ করে শীতকালের দিকে এলে, এখানে কিন্তু বোটিংও করা যায়। এই যে রাস্তা দিয়ে এই যে নদী চলে যাচ্ছে ডান দিকে এবং বাঁ দিকে, এদিকে গিয়ে ভেতর দিক থেকে বোটিংও করিয়ে আনা হয়। আর তখন এই যে জলধারাটা অনেকটা কম থাকে, তাই একটা ঝর্ণা, ছোট্ট ঝর্ণার মতো হয়। বেশ একটা ভালো অভিজ্ঞতা হয়, বিকালের দিকে এলে আপনাদের ভালো লাগবে। তা যেহেতু বর্ষাকাল, এখন সেই নদীতে নৌকা এখন কিন্তু চলছে না, তাই বোটিং আমরা করতে পারলাম না। ছিন্নমস্তা বা রাজারাপ্পা থেকে আমরা পুজো দিয়ে বেরোলাম আজকের বৃহস্পতিবার, আর দুপুরবেলা এসছি একদম ফাঁকা, মানে বিন্দাস পুজো দিলাম। দর্শনও সুন্দর হলো, মন্দিরের মধ্যেও কোনো ভিড় নেই। পুজো টুজো দিয়ে নিয়ে আমরা এবারে যাচ্ছি হচ্ছে ঝালদা। ঝালদা থেকে আমরা যাব হচ্ছে মুরগুমা। মুরগুমা থেকে উপরে যে রাস্তাটা গেছে পাহাড়ের দিকে, সেখানে আমরা একটা রিসর্ট নিয়েছি। তা যাবার সময় আমরা মুরগুমাটা ঘুরে যাব। আর ঝালদায় যাওয়ার মূল কারণ হচ্ছে, আমি চাকরি সূত্রে প্রায় 8 বছরের মতো ঝালদাতে পোস্টিং ছিলাম। তাই একটা সেই শিকড়ের টান বলে না, সেই টানটা রয়েছে। পুরানো সমস্ত লোক বন্ধু যাদের সঙ্গে কাজ করেছি তারা রয়েছে, তাই তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে আমরা মুরগুমা হয়ে উপরে উঠে যাব অযোধ্যার দিকে। আমরা গোলাই যেরকম বললাম, ওই দামোদর হোটেল খোঁজ পেলাম, এটা ভালো হোটেল আছে। তা সেখানেই আমরা নামলাম লাঞ্চ করবার জন্য। ওই বললাম প্লেন ডাল, আলু ভাজি, আর হচ্ছে এই মাছ, এই মোটামুটি নেওয়া হয়েছে। রেটও যা দেখলাম মোটামুটি রিজনেবল আছে। তা খেয়ে দেখা যাক, খাওয়ার পরে একবার নয় বলে দেবো যে কেমন ছিল খাবার মেনু। খাওয়া দাওয়া হলো, কিন্তু অভিজ্ঞতা ভালো হলো না। শুনলাম, খবর নিয়ে এসেছিলাম আমাদের হোটেলে, আমাদের যে মাছের ঝোলটা দিয়েছে সেটা একদম স্মেল আসছে। আলটিমেটলি মাছটা ঠিক ছিল, আবার বললাম, আবার ওটা কারিটা করে দিল। মানে সব মিলিয়ে সময়ও গেলে 1 ঘন্টা, আর খাবার কোয়ালিটি নট আপ টু দ্য মার্ক। তাই আপনারা যদি এইদিকে আসেন, এই হোটেলটাকে না এখানে লাঞ্চ বা ডিনারের ব্যবস্থা করাই ভালো হবে। চলুন এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই ঝালদার দিকে। 2013-তে এসেছিলাম এই অফিসে, তারপরে 20 অব্দি এই অফিসে থাকি। দীর্ঘ 4 বছর পরে আবার সেই পুরানো অফিসে ফিরলাম, সেই পুরানো টিমের সঙ্গে। এই বধু, রাজেশবাবু, অপু, পঞ্চা, তপন, ময়ূক, চন্দ, সব মিলে আর কি, সে পুরানো ভালো লাগা। চলুন আপনার সঙ্গে দেখুন। ঘড়ি বলছে 6টা 40। আমরা শেষ পর্যন্ত আমরা যে অযোধ্যা পাহাড়ের উপরে যেখানে থাকবো সেখানে এসে পৌঁছালাম। তা জায়গাটার নামটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, কালকের ব্লগে মানে পরের ব্লগে আমি চেষ্টা করবো সেই ডিটেলসটা দিয়ে দেওয়ার। তা এই আমাদের যে রুম নিয়েছি, এরকম 4 বেডের রুম রয়েছে। এদিকে 2টো বেড রয়েছে, ওদিকে 2টো বেড রয়েছে। ওরা বলেছে এক্সট্রা আমরা যেহেতু 7 জন আছি, একটাতে আমরা 2 জন বা 3 জন থাকবো, এটা হয়তো 5 জন থাকতে পারি, সেক্ষেত্রে ওরা এক্সট্রা একটা ম্যাট্রেস দিয়ে দেবে। তা রুম ডিসেন্স আছে, সঙ্গে রয়েছে আমাদের এসি রয়েছে, আমাদের ওয়ার্ড্রপ রয়েছে, আর একটা ভালো বেশ বড় সাইজের একখানা এও রয়েছে, কোমোড রয়েছে, গিজার রয়েছে, বেসিন, মোটামুটি ঠিকঠাক। আর ভাড়া ওদের সব মানে পার হেড মতো হয়, আমি নাম্বার ইনবক্সে দিয়ে রাখবো। তবে আমরা বলেছিলাম যেহেতু যে রুম আমরা শুধু নেবো, আমরা রান্না আলাদা করে করে নেবো, তো তাই জন্য ওদের টোটাল এই 2টো রুম, এখানে একটা 4 বেড আর একটা 2 বেড আছে, এটা নিয়ে 2 দিনের জন্য ওদের দিতে হবে 6,000 টাকা। আমরা বলেছি বার্গেনিং করে 5,000 টাকা দেবো, ওরা তাতেই স্যাটিসফাইড আছে। তা যেহেতু অফ সিজন আছে, যখন আমরা যদি সিজনে আসেন অবশ্যই একটু ফোন করে কথা বলে নেবেন। আর আমরা যেহেতু রান্না করব, এই দূরে যে জায়গাটা রয়েছে ওইখানে যে লাইট দেওয়া রয়েছে ওইখানটাতে আমরা রান্না করব। একটু পরে যখন রান্না করবো সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দেবো। আর এখানে সুন্দর বেশ একটা খেলার জায়গা রয়েছে, যদি আপনার সঙ্গে ফ্যামিলির সঙ্গে বাচ্চা থাকে তারাও কিন্তু এখানে ভালো করে টাইমটা এনজয় করতে পারবে। ময়ূর টয়ূরও আছে, হরিণ রয়েছে, আপনার রাজহাঁস রয়েছে, সব রকম মানে জায়গাটা
বাগান করা পুরো রয়েছে, ভালো লাগবে সময় কাটাবার জন্য, বেশ সুন্দর। তবে একটাই অসুবিধা হচ্ছে রাস্তাটা একটু খারাপ রয়েছে, এটা একটা সমস্যা। তবে আমরা সন্ধ্যেবেলা এলাম বলে একটু অসুবিধা হচ্ছে, যদি আপনারা দিনে দিনে চলে আসতে পারেন আশা করি ভালো লাগবে একটা। মুখটা দেখি, অপু দেখাও। অযোধ্যা পাহাড়ে এসেই আমরা এরম ভাবে দেশি রুই মাছ সেগুলো ছোট ছোট করে কাটিয়ে নিয়েছিলাম, নিয়ে সেগুলি ভাজা হচ্ছে, চা খাওয়া হলো। এবার হবে আমাদের একটা স্ন্যাক্স, এটা দিয়ে স্ন্যাক্স হবে। আর রাতের মেনুতে আছে মটন, ভাত, ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা। আর একটু পরে আমরা ছৌ নাচের ব্যবস্থা করেছি, সেটাও এই ব্লগে থাকছে, আমরা দেখুন, আশা করি ভালো লাগবে। আমি তোমার মনে বলেই করলাম তবে মনে রেখো বলছো এই তুমি নারীর উপর করিবে অত্যাচার, এই হইবে তোমার